আপনি বড্ড বোকা নারী, পানিতে থেকেও জেনে বুঝে জ্বলন্ত আগুনে পা দিয়েছেন। বেয়াদব মেয়েটা বোধহয় জানে না সেই লঙ্কা মরিচ হলে ফারাজ খান বোম্বাই মরিচ। লঙ্কা মরিচ বেশি পড়লে নিজেই ছাই হয়ে যায়। আপনি ছাই হতে চাইলে আমার কিচ্ছু করার নেই। আফসোস, আপনার জন্য আমার দুঃখ লাগে। মেয়ে মানুষ এত বাঁচাল প্যাচাল হলে মানায় না। বিড়বিড় করে যুবক থামলেন, মোবাইলটা বিছানায় রেখে দিলেন। একটু সময় নষ্ট না করে পাঞ্জাবি প্যান্ট পরে যুবক আয়নার সামনে দাঁড়িয়ে ছটফট রেডি হয়ে নিলেন। নিজের পছন্দের পারফিউম গায়ে মেখে নিতেই ফারাজের চাচাতো ভাই আলভি ওর রুমে ঢুকলো। অয়নদের বাড়ি আগে ফারাজ খানদেরও বাড়ি ছিল, এখনও আছে। প্রতিটা রুম এখনও যার যার রয়ে গেছে। এই 2 তলা বিশিষ্ট বিশাল ভবনটা তাদের দাদার বানানো। বছর 2 আগেও ওনারা সবাই একান্নবর্তী ফ্যামিলি ছিলেন। ফারাজ খানের বাবা আফজাল খান আলাদা বাড়ি করেছেন, এখন সেখানে থাকেন। কিন্তু চাচাতো বোনের বিয়ের উদ্দেশ্য পুরো পরিবার আবার এক হয়েছেন। আলভি ও সাদা পাঞ্জাবা পরেছে। এক কথায় বাড়ির সব পুরুষ আজকে সাদা পাঞ্জাবি পাজামা পরবে। ফারাজ হাতে ঘড়ি লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলল, তুই এখানে কেন? আমি এখন বের হতাম। ফারাজের কথার বিশেষ একটা পাত্তা দিল না আলভি, বরং ঠাট্টার সুরেই বলল, কি ব্রো, বয়স তো কম হলো না, বিয়ে শাদী করবি কবে? নাকি বুইড়া হয়ে স্যারগিরি করেই মরবি? এখনই তো বউ নিয়ে হানিমুন যাওয়ার বয়স। তোর 10 বছরের ছোট চাচাতো বোনের বিয়ে খাইতেছিস, নিজের বিয়ের খবর নাই? লজ্জা করে না একা একা ঘুরতে? নাকি কেউ পছন্দই করে না তোরে? আলভি জিভ কামড়ে ধরল। ভাবনা আল্লাহ, ফারাজ যেন কিচ্ছু না বলে। ঠেস লাগানো কথা শুনে ফারাজের চোয়াল শক্ত হলো। ফারাজ খান এগুলোকে নিয়ে আর পারছে না। নিজের পার্সোনাল বিষয়ে কারোর বা হাত ঢোকানো পছন্দ না, অথচ তাও পাঞ্জাবির 2 হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে নিতে ঠোঁট বাঁকিয়ে বলল, তোর মতো বাপের টাকায় হানিমুনে যাওয়ার স্বপ্নও দেখি না। আর বউ, ফারাজ খানের বউ হওয়া এত সহজ না। যে মেয়ে সহ্য করতে পারবে সে নিজেই আসবে। কোনো দিন আসবে কি সেই সাহসী ভাবি? 27 বছর তো হয়ে গেল, এখনও তো কোনো মেয়েকে আসতে দেখলাম না। আমার বিয়ে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই বরং তোর বউয়ের চিন্তা কর। শুনলাম তোর বউরে ধরলেই নাকি চিল্লানি দেয়। বউ সামলাতে পারিস না? আগে নিজে পুরুষ তো হ, তারপরে কথা বলিস। আলভি থতমত খেয়ে গেল। ফারাজকে খোঁচা দিতে এসে নিজেই খোঁচা খেয়ে বসলো। অবশ্যই ফারাজ সচরাচর অপ্রয়োজনীয় কথা বলে না, আর যখন বলে তখন সামনের ব্যক্তিটার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত ধুয়ে দেয়। এখনও তাই হলো। আলভি আফসোস করলো, কেন যে কাল সবাইকে বলতে গেল না, না বললে এখন এই কথাটা শুনতে হতো না। দুঃখের সহিত বলল, তুই আজীবন সন্ন্যাসী হয়েই থাক ভাই, তোকে বিয়ে করতে আর কখনো বলবো না। ফারাজ না চাইতেই ক্রূর হাসল। ভালো মতো তেল মালিশ করে দিতে পেরেছে, না হেসে পারে? ঘড়ির কাঁটায় এখন দুপুর 1:20। 30 মিনিট হয়েছে তিতলি দ্বিতীয়বারের মতন বিয়ে বাড়িতে এসেছে। আসার পর ফারাজের সামনে পড়েনি বললে ভুল হবে, বরং তিতলি ফারাজকে দেখেইনি। বিয়েবাড়ির নিয়ম অনুযায়ী আগে কনেপক্ষের সবাইকে ভাত খাওয়ানো হয়। বাহিরে বিশাল প্যান্ডেলের ভেতরে খাবার খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে। তিতলি ইতিমধ্যেই খাওয়া শেষ করে ফেলেছে। অয়নের বোন কনে আয়েশার সাথে, আয়েশার 2টা বান্ধবী সহ রূপসা ঝিলিক ওরাও আছে। নিয়ম অনুযায়ী বিয়ের দিন কনের সাথে বড় থালা করে 5-6 জন একসাথে খাওয়া হয়। সেখানে তিতলিকেও খেতে বলেছেন রুমানা বেগম। তিতলি বাধ্য মেয়ের মতো মেনে নিয়েছে। আয়েশাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মেরুন রঙা লেহেঙ্গার সাথে ভারী জুয়েলারি সহ মেকআপ সব মেয়েটার ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেছেন। তিতলি মিষ্টি কণ্ঠে বলল, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া তো চোখ ফেরাতেই পারবে না, নিশ্চিত দেখার পর একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক করবেন। আয়েশার মুখটা লজ্জায় নীল হয়ে গেল। পাশ থেকে ঝিলিক বলল, আজকে দুলাভাইকে নগদ 30,000 ছাড়া বউ নিয়ে যেতেই দেব না। তোরা পারলে নে। আমার তো মনে হয় বাবা, ভাই ধরে বেঁধে এক কিপ্টের সাথে বিয়ে দিচ্ছে, তোদের 4 পয়সাও দেবে না, মিলিয়ে নিস। হয়েছে, নাটক করতে হবে না,
জামাইয়ের টাকা বাঁচাতে পারবে ভবিষ্যতে। কিছু একটা ভেবে তিতলি আচমকা বলল, আচ্ছা রূপসা আপু, ফারাজ খান কি এই বাড়ির কোনো আত্মীয় হয়? রূপসা, ঝিলিক, আয়েশা ওরা তিনজনেই মুখ হা করে ফেলল। ওরা যেন বিশেষ কারো নাম শুনছে। রূপসা বলল, আরে ফারাজ ভাইয়া তো আমাদের কাজিন, বড় চাচুর ছেলে। তিতলি নেত্রযুগল কোটর ছেড়ে বেরিয়ে আসবে যেন। অবাকে অত্যন্ত হতবিহ্বলে বলল, কি বলছো আপু? ফারাজ ভাইয়া যে রাগী, আমাদের তো বাইরের কোনো ছেলের সাথে মিলতেই দেয় না। একবার আয়েশা আপুকে রাস্তায় একটা ছেলে। ঝিলিক আরও কিছু বলতে পারল না। ওদের কথার মাঝেই বাইরে হইচই শুরু হয়েছে, বরপক্ষ চলে এসেছে। ঝিলিক, রূপসা কথা ফেলে তিতলিকে টেনে নিয়ে গেল। আজকে দুলা ভাইয়ের থেকে টাকা না নিলেই নয়। সত্যিই ওরা তিনজন এক প্রকার তর্ক বিতর্ক করে 30,000 টাকা নিয়ে এলো। ভাগ্যিস ফারাজ খান সেখানে ছিল না। তিতলি একটা কালো সানগ্লাস পরে হাঁটছে। সানগ্লাসটা ফর্সা মেয়েটাকে একদম দারুণ মানিয়েছে। নরম অধচোড়ায় রক্তে রাঙা লাল টকটকে লিপস্টিকটা যেন কালো সানগ্লাসের নিচে জল জল করছে। সপ্তদশী ফুরফুরের মনে বাড়ির ভেতরেই চলে যাবে এমন সময় ফারাজ খানকে তারই সামনে দিয়ে যেতে দেখল তিতলি। ভাবখানা এমন যেন তিতলিকে দেখেইনি। তিতলি কেন যেন মুখ ফসকে ডেকে উঠল, আরে আপনি পাঞ্জাবি পরেছেন নাকি? মেয়েলি কণ্ঠ শুনে ফারাজের পাজোড়া থেমে গেল। ঘাড় বেঁকিয়ে পিছনে ফিরে দেখতে পেল সপ্তদশীর হাস্যোজ্জ্বল মুখখানা। মেয়েটার এত হাসি কেন যেন ফারাজের সহ্য হলো না। যুবক বিরক্ত চোখে সেদিকে এগিয়ে গেলেন। এই মেয়েকে কিছু না বললেই নয়। লম্বা কদমে একদম রমণীর মুখোমুখি দাঁড়ালেন। লোকটার মুখখানা সে কি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। পাঞ্জাবিতে সুদর্শন পুরুষটার রূপটা যেন এবারে চোখে 16 আনাই ফুটছে। ফারাজ ভ্রু নাচিয়ে শুধালো, তো কি জাহিঙ্গা পড়েছি? আমি তো পড়েছি সেটাও আপনাকে মুখে বলতে হবে? আপনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন নাকি? দেখেন না সানগ্লাস পরেছি, সব কালো কালো দেখতে পাচ্ছি, আপনাকেও কালো কালো দেখাচ্ছে। ফারাজ ভ্রু বাঁকালো, চড়া কণ্ঠে জানালো, একটা থালা এনে দেব। বিয়েবাড়ির গেইটে দাঁড়ালে সবাই অন্ধ ভেবে দয়া করে 2 পয়সা দিলে চোখের চিকিৎসা করিয়ে নেবেন। আমি অন্ধ না, বুঝেছেন? এটা স্টাইল। দেখুন না আমাকে কত সুন্দর লাগছে, তাই না? তিতলির এই একটাই স্বভাব যে যেই কাউকে বলবে এটা আমার খুব মানাবে, তাই না? আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? হঠাৎ পাশ থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, একদম আগুন সুন্দরী। ফারাজ, তিতলি দুজনেই সেদিকে তাকালো। বরপক্ষের একটা চিকন গড়নের ছেলে, বয়স কি 22-23 হবে। তিতলির দিকেই তাকিয়ে আছে। ফারাজ খান একবার তিতলির দিকে তাকালো, ফের ছেলেটার দিকে। তিতলি পাল্টা জবাব দিল ছেলেটাকে, আমি জানি আমি আগুন সুন্দরী, এটা সবাই বলে। আপনি নতুন কিছু বলেন ভাইয়া। ফারাজ খান আচমকা তিতলির একদম কাছে চলে আসলো। 2 ইঞ্চি সামান্য ফাঁক রেখে দাঁড়িয়ে ফের ছেলেটার দিকে তাকালো। ছেলেটা থতমত খেলো যেন। অন্যের পার্সোনাল টাইম ভেবে মুহূর্তেই সেখান থেকে চলে গেল। এদিকে তিতলি শ্বাস প্রশ্বাস বেরিয়ে আসার জোগাড়। সে দ্রুত 1 পা 2 পা করে পিছিয়ে গেল। সপ্তদশীর মুখ পানে চেয়ে ফারাজের ঠোঁটের কোণে বাঁক এলো, বলল, এত খুশি হওয়ার কিছু নেই মিস তিতলি। ফারাজ খানের রুচি এতটাও খারাপ না যে বেয়াদব মেয়ের দিকে নজর দেবে। আপনার মতো মেয়ে ফারাজ খানের পছন্দের লিস্টে আসতেও 10 চরম লাগবে। আফসোস ততদিন আমি বাঁচবেও না। তাই কুল ডাউন। কথায় কথায় ঠেস না মারলে আপনার হজম শক্তিতে সমস্যা হয় সেটা তো বলতে পারেন। একটু থেমে স্রেফ বলল, আর আমার বইয়েই গেছে, না আপনার নজরে পড়তে চাই আর না আপনার পছন্দের তালিকায়। ঘাটতারামি বশত কথাটা বলে তিতলি মুখ ভেঙচি কাটল। ফারাজ মেয়েটার তেরা কথা উপেক্ষা করল। বেয়াদব মেয়েটাকে হুকুম ছেড়ে বলল,
আপনি বেয়াদবি সহ্য করার ধৈর্য আমার নেই মিস তিতলি। ফারাজ খানকে জ্বালাতে এসে যেন নিজেই চলে না যান। তিনি মাঠে নামলে তখন আপনার পালানোর জায়গা থাকবে না। তিতলি দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ফারাজ খানের সাথে একটু কথা বলতে এসে যদি সেটা জ্বালানো হয়, তাহলে এবার সত্যি সত্যি তিতলি ফারাজ খানকে জ্বালাবেই। তাই সে ভীষণ সাহস জুগিয়ে বলল, আপনি সত্যি মাঠে নামবেন স্যার? আমার কিন্তু ফুটবল খেলা খুব পছন্দ। টিভিতে মেসি নেইমারের খেলাও দেখি। কলেজে সুন্দর সুন্দর সিনিয়র ভাইয়ারা যখন খেলে আমার যে কি ভালো লাগে। এই মেয়ে, একদম চুপ। একদম থাপ্পড় দিলে সোজা পাশের তালগাছটার উপরে পড়বেন। এসব আজগুবি কথা আপনার মাথায় কই থেকে আসে? হ্যাঁ, বেয়াদব মেয়ে। মনের ভেতর থেকে আসে স্যার। আউট। ফারাজ খানের সাথে ঝগড়ায় জিততে না পেরে চঞ্চল তিতলির মাথা কাজ করছে না। তাতে কি, সময় তারও আসবে, তখন এই লোকটাকে ছাড়বে না, একদম ছাড়বে না। সপ্তদশী উদাস মনে বাড়ির ভেতরে চলে গেল। রুদ্ধ মস্তিষ্কে বিড়বিড় করে বলল, কি খারাপ লোক! তিতলিকে বলে থাপ্পড় দিলে নাকি তাল গাছের উপরে পড়বে। তা বলি কি, সাহস থাকলে থাপ্পড় মেরে দেখাতি। আমি উপরে বসে বসে তোর মাথায় তাল ফেলতাম, তখন বুঝতি কত ধানে কত চাল। কি বিড়বিড় করছো তিতলি? পাশ থেকে পুরুষালী কণ্ঠ শুনে ফিরে তাকালো তিতলি। অয়নকে দেখে বিনা দ্বিধায় জিভ ফসকে বলল, আপনার কাজিন আছে না ফারাজ খান, ওই লোকটা একদম সুবিধার নয় ভাইয়া। কলেজে শুধু স্টুডেন্টদেরকে ধমকের উপরে রাখে। সবাই তো আড়ালে ভাল্লুক ফারাজ স্যার বলে ডাকে। কি বলছো তুমি তিতলি? ভাইয়া শুনতে পেলে কি হবে তুমি জানো? শুনলে শুনুক, আমার কি, ওনাকে আমি ভয় পাই না। অয়ন অসহায় চোখে তাকালো মেয়েটার মুখ পানে। ছোট থেকে তুষারের সাথে বন্ধুত্ব হওয়ায় ভালোই মেয়েটার স্বভাবের সাথে পরিচিত। মুখে যা আসে তাই বলে, তবে এটা অয়নের ভালোই লাগে। এমন চঞ্চল প্রকৃতির মেয়ে সে খুব পছন্দ করে। আর সে যদি হয় তিতলি, তাহলে আর কি। কেন যেন ভয় হয় তিতলির দিকে অন্য নজরে তাকাতে। যদি তুষার তার সাথে বন্ধুত্ব চিহ্ন করে নেয়। ভাবনা বাদ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখল কোথাও ফারাজ খান নেই। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তিতলির দিকে চেয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, সানগ্লাসটা তোমাকে অনেক মানিয়েছে তিতলি। আমি জানি ভাইয়া, আসার পথেও একজন বলেছে আমাকে মানিয়েছে। অয়ন শক্ত কণ্ঠে বলল, কে বলেছে? তিতলির কি হলো কে জানে, সে ওই ছেলেটার কথা বলল না, বরং বলল, আপনার ফারাজ ভাইয়া বলেছে আমাকে নাকি আগুন সুন্দরী লাগছে। বলেই চঞ্চল তিতলি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। পেছনে রেখে গেল অবাক হতবাক হতবিহ্বল চোখে তাকিয়ে থাকা অয়নকে। সে এখনো যেন বুঝতেই পারছে না মেয়েটার বলা কথাটা। ফারাজ ভাই, ফারাজ ভাই এই কথা বলবে? অয়নের জানা মতে সে তো কোনো মেয়ের দিকে তাকায়ও না। আর সেখানে ফারাজ ভাইয়ের সাথে কোনো ঝামেলা করলো না তো তিতলি? ভাই যদি রেগে যায়? আর ভাবতে পারছে না অয়ন। ত্রস্ত পায়ে বাড়ির বাহিরে চলে গেল। ঘড়ির কাঁটায় সন্ধে 6টা। ইতিমধ্যেই বরপক্ষ চলে যাওয়ার জন্য তাড়া করছেন। আয়েশার কান্না যেন থামছেই না। বাবা মা ভাই সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, এটা যেন মেয়েটার মনটা মানছে না। ও কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরল। হিচকি উঠে গেছে মেয়েটার। আমরুল খান নিজের মেয়েকে জড়িয়ে নিলেন বুকে। ভদ্রলোকের চোখেও পানি। একমাত্র আদরের মেয়েকে আগের মতো প্রতিদিন চোখের সামনে দেখবেন না, ভাবতেই ওনার কলিজা ফেটে যাচ্ছে। আয়েশা একে একে মা বাবা ভাই সবাইকে জড়িয়ে ধরে কাঁদল। আমরুল খান আর রুমানা বেগম বরপক্ষ চলে যাওয়ার সময় আয়েশার হাত সাইফের হাতে তুলে দিলেন। আমরুল খান আত্মবিশ্বাসী গলায় বললেন, আমার মেয়েকে দেখে রেখো বাবা, আজকে তোমার হাতে আমানত হিসাবে তুলে দিলাম। আশা করি তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট পেতে দেবে না। আমার বিশ্বাস আছে তোমার উপর। শ্বশুরের কথায় সাইফ ভদ্রতায় ঠোঁট প্রসারিত করে হাসলেন। আবেগঘন কণ্ঠে জানালো, আমি আয়েশাকে কখনো কষ্ট পেতে দেব না শ্বশুর আব্বু। আপনার মেয়ে আপনার বাড়িতে যেমন ছিল ঠিক তেমনি থাকবে, কোনো চিন্তা করবেন না আপনি। আমরুল খান রুমানা বেগম দুজনের মনটা কিছুটা হালকা হলো। ফারাজ খানও এগিয়ে এলেন সেখানে। স্নেহে আয়েশার মাথায় হাত বুলিয়ে দিয়ে শাসনের সুরে বললেন, ওখানে কখনো কোনো সমস্যা হলে সোজা আমাকে ফোন করে জানাবি। সবার সাথে হাসি খুশি থাকবি, এখন কাঁদিস না।
বলতে বলতে ফারাজ খানের চোখ গেল তিতলির মুখ পানে। সপ্তদশীর পেল্লব মুখখানার উপরে বিক্ষিপ্ত আকারে আছড়ে পড়ছে বেয়াদব কেশগুচ্ছ। গোল মুখখানায় যেন রাজ্যের সকল মোহনিহিত। তবে তা ফারাজ খানকে কাবু করতে পারল না। তিতলি তাকাতেই দুজনের চোখাচোখি হলো। তিতলি মুখ ভেঙচি কাটল, ঠোঁট বেঁকালো, মুখ বেঁকালো। ফারাজ খান শক্ত করে চোয়াল আওড়ালো, বলল, সিংহ জেগে উঠলে যেমন হিংস্র হয়ে যায়, ফারাজ খান জেগে উঠলে হিংস্র হতে সময় লাগবে না মিস তিতলি। সাবধান করেছি, শুনলেন না তো? এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন। আয়েশার কান্না দেখে তিতলিরও কেন যেন খুব কান্না পেল। সপ্তদশী নিজের দিকটা উপলব্ধি করছিল, কিন্তু চঞ্চল তিতলি অন্যভাবে ভাবছিল যে একদিন তাকেও তার সুন্দর নরম বিছানা ছেড়ে, বাবা মা ভাই সবাইকে ছেড়ে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধের মাঝখানে শুয়ে থাকতে হবে। এটা নিয়ে সপ্তদশীর মনে দুঃখের রীতিমতো দুঃখবোধের শেষ নেই। সবার থেকে বিদায় নিয়ে বরপক্ষরা চলে গেল। সেই সময় সাথে সাথে বিয়েবাড়ির মানুষজনও কমে গেল। কেউ কেউ চলে গেছে, আবার কেউ কেউ থেকে গেছেন। অয়নদের একেবারে নিকটাত্মীয়রা একেবারে বৌভাত শেষ করে তারপরে যাবেন। তিতলি আসার সময় একটা ধূসর রঙা টপ জামা এনেছিল। সফেদ রঙা গ্রাউন্ডটা চেঞ্জ করে সেটা পরে নিয়েছে। কি যে গরম বলার বাহিরে। তিতলি বেশ ঘামছে, আবার কারেন্টও নেই। বিয়েবাড়ির জেনারেটরের লাইট জ্বলছে। সন্ধ্যা যে কারেন্ট গেছে এখনও আসেনি। এখন প্রায় 7:30। তুষার বাহির থেকে এসেই দেখলেন তিতলি ঝিলিকদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। ও এক পলক বোনের দিকে তাকিয়ে ফের রুবানা বেগমের কাছে গেলেন। ভদ্রমহিলার মন খারাপ হয়ে আছে, চোখ দুটো সামান্য ফোলা ফোলা ভাব। তুষার গিয়ে বললেন, আন্টি, এবার আমাদের চলে যেতে হবে, আপনাকে বলতে এসেছি। তৎক্ষণাৎ টি শার্ট পরতে পরতে সেখানে অয়নও আসলো। এক কথায় বলল, আজকে তোদের যেতে দেব না। রুমানা বেগমও বললেন, আজকে থেকে যাও তুষার, কালকেও তো থাকলে না, রাত করে চলে গেলে, আর তো কখনো আসবেও না। আন্টি, আমার চলে যেতে হবে, জরুরি কাজ আছে, অন্য সময় আসবো কেমন? তিতলিও রাতে অন্য কোথাও ঘুমাতে পারে না। অয়ন তুষারের মাথায় থাপড়ে দিয়ে বলল, নাটক করিস না তো, এখন বোনের নাম দিয়ে চলে যাওয়ার বাহানা করবি, কাজের বাহানা দিবি। তুই থাকবি আর তোর বোনও থাকবে। তুষার, আমিও চাই আজকের দিনটা থেকে যাও বাবা। মেয়েটা চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। বলতে বলতে রুমানা বেগম কেঁদে উঠলেন। আন্টি, কাঁদবেন না প্লিজ, শান্ত হন। তোরা চাবি বলেছিস চলে, তাই কাঁদতেছে। রুমানা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে ফের বললেন, আমি কোনো কথা শুনবো না, তোমরা থাকবে, এটাই ফাইনাল। তুষার যেন একটা বড় ফাঁদে পড়ে গেছে। রুমানা বেগমকে তিনি মায়ের মতোই স্নেহ করেন, কিভাবে কথা ফেলবে? রুমানা বেগম বললেন, তোমার জন্য নাস্তা নিয়ে আসি, বসো। আমার খিদে নেই আন্টি। তুষার ড্রয়িং রুমে গিয়ে তিতলিকে দেখালো। তিতলি ভাইয়ের দিকে তাকিয়ে আছে, ইশারা করলো যাওয়ার কথা নিয়ে। তুষারের হঠাৎ চোখ গেল ঝিলিকের দিকে। মেয়েটাকে কেন যেন ওনার ভালো লাগে, কিন্তু বিষয়টা তেমন পাত্তা দেয় না। উনি এদিকে একবার তাকিয়ে মোবাইল হাতে টাইপ করতে করতে বের হয়ে গেলেন। তিতলি ফোন হাতে নিয়ে দেখলো ভাইয়ের মেসেজ, আজকে মনে হয় যেতে পারবো না। আন্টি কিভাবে ধরে রেখেছেন, তুই থাকতে পারবি তো? তিতলি মেসেজটা সিট করে রেখে দিল। আসলে তিতলির সবার সাথে ভালোই লাগছে, আর কখনো আসা হবে না, তাই সবার ফেসবুক আইডি ফ্রেন্ড লিস্টে যোগ করে নিল, যাতে চলে গেলেও কথা বলতে পারে। রাত 9টার দিকে ওরা সবাই ছাদে গোল করে বসেছে। সবার ভাবনা একটাই, কানামাছি খেলবে। বছর চারেক আগেও সপ্তদশী তিতলি স্কুলে কানামাছি খেলতো। এখন আবার সেই খেলা খেলতে পারবে বলে সপ্তদশীর আনন্দে তর সইছে না। ওরা 6 জন আছে খেলার জন্য। ঝিলিক বলল, আগে চোর কে হবে? তিতলি নির্দ্বিধায় বলল, আপু, আমার চোখটা প্রথমে বাঁধো। না, হাত মেলানো হোক, যে সবার পরে হবে সে প্রথমে চোর হবে। তিতলি বাধ্য মেয়ের মতো মেলে নিল সেটা। ওরা সবাই 3 জন 3 জন করে হাত মেলালো, কিন্তু ভাগ্য কেন যেন তিতলিকে সবার শেষে তুলল। তিতলি নিজের পরনের ওড়নাটা কাঁধ থেকে বুক পর্যন্ত গুজে নিল ভালোভাবে। তারপর ওরা তিতলিকে চোখ বেঁধে দিল।
আর তিতলি হয়ে গেল কানা। ওরা সবাই তিতলিকে বলল, এখানে কয়টা আঙুল বলো তো? তিতলি মুচকি হেসে বলল, 2টা। তিতলির কথা শুনে ওরা সবাই হেসে উঠল, কারণ কোনো আঙুলই ওরা দেখায়নি। অতঃপর ওরা চারিদিকে ছুটিয়ে পড়ল। তিতলি ও পায়ের তাপে তাপে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। একজন বলেছে আমি এখানে, আরেকজন বলছে আমি এখানে। চঞ্চল তিতলি দিক বিদিক শূন্য হয়ে আচমকা কাউকে জড়িয়ে ধরে বলে উঠল, ধরে ফেলেছি তোমায় ঝিলিক আপু, এবার যাবে কই? দেখি আমার চোখটা খুলে দাও তো। শব্দদোষী কোনো উত্তর না পেয়ে সামনের মানুষটার শরীর ঝাঁকিয়ে ফের বলল, এ কি আপু, তোমাকে এত লম্বা চওড়া লাগছে কেন? তোমার মুখে এমন খোঁচা খোঁচা লাগছে কেন? তোমার কি দাড়ি কোপ গজাইছে? তিতলি তখনও যেন বুঝতে পারছে না। শব্দদোষী ঝিলিক ভেবে আরও জোরে এক ঝাঁকি দিল, কিন্তু তাতে সামনে থাকা বলিষ্ঠবান দেহের যুবকের একটুখানি নড়বড়ও হলো না, বরং যেন আরও পাথর হলেন। তিতলি অবুঝের মতো মুখ করে বলল, তুমি এত শক্ত কেন ঝিলিক আপু? বলতে বলতেই চোখ বাঁধা অবস্থায় হাতের বিচরণ পুরুষালী জিন্স প্যান্ট আন্দাজ করতেই ভয়ে চেঁচিয়ে উঠল তিতলি। মুহূর্তে দূরে সরে নিজের চোখ থেকে কাপড় সরালো। শব্দদোষী চমকালো, থমকালো, ভরকালো, অবাক হতবিহ্বল, বাকরুদ্ধ, স্তব্ধ, সব যেন ওকে রীতিমতো গ্রাস করেছে। মুখায়বে অবিশ্বাস নিয়ে মেয়েটা হাঁ করে রইল। মাথাটা ঠান্ডা হতেই তিতলির মস্তিষ্ক জ্বলে উঠল। দুঃখ কষ্টে তিতলির রীতিমতো হাও মাও করে কাঁদতে ইচ্ছা করছে। লজ্জায় যেন ছাদ ফাঁক হয়ে যায়। মস্তিষ্কের কানায় কানায় প্রশ্ন, ভাল্লুক ফারাজ খানকে এতক্ষণ ধরে সে ধরে রেখেছিল? ছি তিতলি, ছি! এ কি করেছিলি তুই? কেউ কি তোর স্যারকে জড়িয়ে ধরে? কেউ কি তার স্যারকে জড়িয়ে ধরে? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর বদমেজাজি আর নাকচি লোককে কিনা তুই এতক্ষণ যাবৎ জড়িয়ে ধরেছিলি? তিতলি আর ভাবতে পারছে না। এখন যেন এখান থেকে পালাতে পারলেই বাঁচে। তার সাথে তো ঝিলিক আপু, রূপসা আপু ছিল, এখন কই? এই ভাল্লুক স্যার এখানে কেন? যতই সাহস নিয়ে হাঁটুক, বড় বড় কথা বলুক, সাহসী তিতলিকে এখন কে বাঁচাবে? ঝিলিক, রূপসা, মিলি ওরা অসহায় চোখে তাকিয়ে আছে। তিতলির জন্য এই মুহূর্তে কিছুই করতে পারছে না। 2টা টু শব্দ করতে গেলেই যেন ঘোর বিপদ। তিতলির সাথে যে তাদেরও ছাড়বে না সেটা বলা যায়। ঝিলিক ফিসফিস করে বলল, রূপ আমাদের মনে হয় ফারাজ ভাইয়াকে থামানো উচিত, তা না হলে তিতলিকে রাগের মাথায় থাপ্পড় দেয়, তখন কি হবে? আমি যেতে পারবো না, তোরা যা বোন। কি বলছিস ভাইয়া? কি রেগে আছে দেখতে পাচ্ছিস? যদি আমাদের শাস্তি দেয় তখন কি করবি? ওরা আল্লাহ আল্লাহ করছে, তিতলিকে যেন ছেড়ে দেয়। ফারাজের রাগ তখন সীমা ছুঁয়ে গেছে, মেজাজ তার নিয়ন্ত্রণের বাইরে। শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা দপদপ করছে রীতিমতো। পারছে না থাপড়ে বেয়াদব মেয়েটার সব কটা দাঁত ফেলে দিতে। কান থেকে ফোন নামিয়ে নিলেন মুহূর্তেই। 1 মিনিটের জন্য 2 চোখ বন্ধ করে ক্ষিপ্র মেজাজে শান্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছেন। তিতলি ভয়ে ভয়ে ভীষণ সাহস জুগিয়ে একটানা বলল, শুনুন, আপনাকে আমি ইচ্ছে করে ধরিনি, আমরা কানামাছি খেলছিলাম, আপনি হঠাৎ কোথা থেকে উড়ে এসেছেন, আমার কিন্তু কোনো দোষ নেই। যুবক দাঁতে দাঁত চাপল পরক্ষণে। এক আকাশ সম রাগ নিয়ে পরক্ষণেই শক্ত মেজাজে বললেন, একটা মেয়ে হয়ে পরপুরুষকে জড়িয়ে ধরে তার ইজ্জত নিয়ে কানামাছি খেলছেন, আবার বলছেন আপনার কোনো দোষ নেই? বারবার ছাড় দিয়েছি বলে আপনি উড়েছেন, এবার আপনি দেখবেন কিভাবে আপনার ডানাটা ভেঙে যায়। বলে এদিক ওদিক তাকালেন তিনি। তর্জনে গর্জনে শব্দদোষের কিছু যায় এলো না, বরং মেয়েটা তেরা কণ্ঠে বললেন, আমি কি দেখেছি আপনি এসেছেন? আমি কি দেখেছি নাকি আপনি এসেছেন? আপনার ইজ্জতে কি আমি লঙ্কা মরিচ লাগিয়ে দিয়েছি? আমার বইয়েই গেছে আপনার মতন ভাল্লুক স্যারকে জড়িয়ে ধরার। তিতলির কথায় ফারাজের বারন্ত রাগি যেন ঘি পড়ল। মুহূর্তেই এদিক ওদিক তাকিয়ে ডাকল, ঝিলিক, এক্ষুনি এদিকে আয় তো। ঝিলিক তো ভয়ে শেষ, মনের ভেতরে কু ডাকছে, এই ভেবে যে তাকেও কি তাহলে তিতলির সাথে কোনো শাস্তি দেবে। ঝিলিক ভয়ার্ত গলায় শুধালো, জি ভাইয়া। ফারাজ কিছুক্ষণ ভেবে চিনতে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টানল, অতঃপর বলল, নিচে গিয়ে দেখ, বড় দেখে একটা কুমড়ো নিয়ে আয় তো।
কেন ভাইয়া, কুমড়ো দিয়ে কি করবেন? ফারাজ চোখ গরম করে ঝিলিকের দিকে তাকাতেই ঝিলিক ভয়ে ভয়ে বলল, ভাইয়া, তিতলির কোনো দোষ নেই, আমরাই ওকে কানামাছি খেলার কথা বলেছি, ওকে ছেড়ে দেন। তোকে আমি অন্য কারো গান গাইতে বলিনি, আর একটা কথা না বললে যেটা বলছি সেটা নিয়ে আয়। ঝিলিক অসহায় চোখে একবার তিতলির দিকে তাকালো। মেয়েটাকে তারা যুদ্ধের ময়দানে ফেলে দিয়েছে। বড্ড অপরাধবোধ কাজ করছে মেয়েটার মনে। ভালোই বুঝতে পেরেছে আজ দফারাফা কিছু হয়েই যাবে। ঝিলিকের সাথে সাথে রূপসা, মিলি ওরাও নিচে চলে গেল। এর মাঝেই তিতলি ভেঙিয়ে বলে উঠল, আপনি ঝিলিকাপুকে কুমড়ো আনতে বলেছেন কেন? আপনি কি কুমড়ো খেয়ে নিজের রাগ কমান? খেতেও খুব পছন্দ করেন বুঝি? ফারাজ বিরক্ত চোখে তাকালো বেয়াদব মেয়েটার মুখ পানে। কুমড়োটা আনুক শুধু, তারপরে বুঝাবে পছন্দ করে কিনা। তিতলি আবারও দুঃখ করতে করতে বলল, আমার হাত চুলকাচ্ছে, ছি, এ আমি কাকে জড়িয়ে ধরেছিলাম? কলেজে সুন্দর সুন্দর সিনিয়র ভাইয়েরা হলেও নিজের মনকে বোঝাতে পারতাম। আমার হাত ধুতে হবে। আমি তাহলে যাই। হ্যাঁ, আপনি বরং কুমড়া খান, শরীরের জন্য পুষ্টিকর। বলেই যেই তিতলি চলে যাওয়ার জন্য পা বাড়াবে, অমনি শক্ত পোক্ত হাত সব একে কোনোই চেপে ধরল ওর। যুবকটা রূঢ় গলায় বললেন, আর এক পা সামনে এগোনোর চেষ্টা করবেন, আই সোয়ার আপনাকে ছাদ থেকে নিচে ফেলে দেব। তিতলি একবার নিজের হাতের দিকে তাকালো, অতঃপর সে বলল, আমাকে ফেলে দিলে তো আমার জামাই তার কিউট সুন্দরী বউটাকে বিয়ে করার আগেই বিধবা হয়ে যাবে। আমাদের এখনো সংসার করা বাকি, হানিমুনে যাওয়া বাকি। ফারাজ শীতল রাগ নিয়ে কিছুটা ঝুঁকে একদম তিতলির চোখে নজর রাখল। কণ্ঠে শীতল রাগ ঢেলে ভ্রু নাচিয়ে বলল, বয়স তো এখনো 18 হয়নি, সংসার হানিমুন করার কি বুঝেন? হ্যাঁ? তিতলির সহজ সরল স্বীকারোক্তি, হানিমুন মানে ঘুরে বেড়ানো আর ছবি তুলে আপলোড দেওয়া, আর সংসার করা মানে বাচ্চা কাচ্চা সামলানো। ফারাজ ভুরু কুচকালো মুহূর্তেই, ধমকের সুরে চেঁচিয়ে বললেন, চুপ বেয়াদব মেয়ে, এক থাপ্পড় দিব না, 1 মাস কাউকে মুখ দেখাতে পারবেন না। দূরে সরুন ভাল্লুক স্যার কোথাকার। আপনার মতো বেয়াদব মেয়ের উপরে ফারাজ খানের কোনো ইন্টারেস্ট নেই মিস তিতলি। আই রিপিট, আপনাকে শাস্তি দেব। আই ডোন্ট নিড অল দিস। সহসা দরজার কাছ থেকে ভয়ার্ত গলায় ভেসে এলো, ভাইয়া, কুমড়ো নিয়ে এসেছি। নিয়ে আয়। কি শানিত কণ্ঠ! সপ্তদশীর বুক ছাত করে উঠল। আজ পেল মানুষটার ক্ষুব্ধ মেজাজের। কালো শার্ট প্যান্ট পরা যুবকটার দিকে হাঁ করে চেয়ে রইল। এতক্ষণ ভালো করে না তাকালেও তাকাতেই যেন এই লোকের উপরে নতুন করে ক্রাশ নামক বাঁশ খেলো মেয়েটা। যখন ফারাজ খান কলেজে নতুন জয়েন হয়েছিল তখন তিতলি লোকটার দিকে তাকিয়ে থাকতো। মনে হতো এভাবে যদি সারা জীবন তাকিয়ে থাকতে পারতাম। কিন্তু একদিন তিতলি ক্লাসে গালে হাত রেখে ফারাজের দিকে চেয়েছিল বলে অপমান করে ক্লাস থেকে বের করে দেয় তিতলিকে। তখন থেকেই সপ্তদশী ভেবে নিল জীবনে আর কখনো এই নাকচি লোকের দিকে ফিরেও যাইবে না, একদম যাইবে না, শুধু ঝগড়া করবে। সপ্তদশীর অভিমানে সেদিন রাতটা একদম ভালো কাটেনি। কিন্তু অবাধ্য বোন কি আর মানে? আড়ালে আবডালে মেসেজ দিয়ে বিরক্ত করা সব যেন আরও বেড়েছিল। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হলো না। তিতলির এই নিয়ে দুঃখ রীতিমতো মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে। নিজের প্রতিও হতাশায় দ্বিখণ্ডিত বুক। কি পাষাণ লোক, একটুও মায়া নেই মনে। মাথায় কুমড়োটা তুলে দে। তিতলি তো যখন হা করে ফারাজের দিকে তাকিয়ে ভাবনায় বিভোর ছিল, আদেশটা ধেয়ে এলো তখনই। নড়ে চড়ে তাকালো তিতলি। প্রশ্নটা কি তাকেই করেছে? সে বেশ দ্বিধাহীনতায় মিনমিন করে বলল, আমাকে বলছেন? আমি আপনার মাথায় তুলে দেব? ঝিলিকাপু, কুমড়োটা দাও তো, আমি তুলে দিচ্ছি। আপনাকে তুলে দিতে বলিনি, আপনার মাথায় তুলে দিতে বলেছি। ফারাজ ফের ঝিলিকের উদ্দেশ্যে হুকুম ছাড়লেন। কি বলছি শুনতে পাসনি? কি বলছো ভাইয়া? এত বড় কুমড়ো ওর মাথায় তুলে দেব? তোকে তুলে দিতে বলেছি, দে। ভাইয়া, দোষ তো আমাদেরও ছিল, তুমি একা একা তিতলিকে শাস্তি দিচ্ছ। আমি কৈফিয়ত দিই না, সেটা নিশ্চয়ই ভালোই জানিস তোরা। ভাইয়ের সাথে এক কথায় উপরে 2 কথা বলতে না পেরে
ঝিলিক আজ ভয় পেল না। সে কিছুতেই চায় না তিতলির মতো মিষ্টি মেয়েটার সাথে এমন কাজ করতে। নিজেকে শক্ত করে ফের উত্তর দিল, ভাইয়া তুমি জানো না ও বাড়ির মেহমান, তুমি তো কখনো বাড়ির মেহমানদের সাথে এমন করো না। আচ্ছা তাহলে তোর সাথে করি, নে কুমড়োটা মাথায় তুলে পুরো ছাদে হাঁটা শুরু কর। আর যেহেতু তোর এত দরদ উপচে পড়ছে, তাহলে শাস্তিটা তোকেই দিই। ভয়ে ঝিলিকের রুহু আত্মা কেঁপে উঠল। 4-5 কেজির বড় একটা কুমড়ো, এটা মাথায় নিয়ে হাঁটলে নিশ্চিত মাথার জায়গায় থাকবে না। ঝিলিক আপু, তুমি আমার মাথায় কুমড়োটা তুলে দিতে পারো, আমি কিন্তু মাইন্ড করব না। সুন্দর সাবলীল ভাষায় বলে আর চোখে ফারাজের মুখের দিকে তাকালো মেয়েটা। ব্যাটার চোখ মুখের কোনো পরিবর্তন নেই। আরে কানাটা কি দেখছে না তিতলির এই সুন্দর পরিবর্তন? সে নিজ থেকে বলেছে, এটা কম কিসের, আসলে লোকটা একটা কানা। ঝিলিক অসহায় চোখে কাঁপা কাঁপা হাতে তিতলির মাথায় কুমড়োটা তুলে দিল। তিতলির মাথায় কুমড়োটা তুলে দিতে দেরি, ওর হাঁটতে দেরি হয়নি। বিধিবাম কয়েক পা এগোতেই আচমকা তাল হারিয়ে ফেললো মেয়েটা, হোঁচট খেয়ে পড়লো কারোর গায়ের উপরে। সেই লোকটাও আকস্মিক তাল হারিয়ে নিচে পড়ে গেল তখনই, তবে নিজেকে যথেষ্ট সামলিয়ে। তৎক্ষণাৎ ফারাজ তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, জানতাম আপনি এমন কিছু করবেন, বেয়াদব মেয়ে, ওঠো বলছি। তিতলি কিছু বলল না, সে হাঁ করে চেয়ে আছে। ফারাজের চওড়া বুকে পড়ে আছে বুঝতেই জগৎ পাল্টে গেছে বিমোহে। শরীরে বিদ্যুৎ প্রবেশ করেছে যেন, থরথর করে কাঁপতে চাইছে শরীর। লোকটা শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, সেই ঘ্রাণে তিতলি হারিয়ে গেছে যেমন। ফারাজ ভ্রু কুচকালো, খসখসে কণ্ঠে বলল, উঠবেন নাকি তুলে আছাড় দেব? শব্দদোষী নিজের মধ্যে নেই, খেই হারিয়েছে অনুভূতিতে। তৎক্ষণাৎ জিভ ফসকে বেরিয়ে এলো, না উঠলে হয় না। ঝিলিক গাছ থেকে একটা ডাল ভেঙে আনতো। ঝিলিক মুগ্ধ চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কি মানাচ্ছে দুজনকে, তার ভাই তো কখনো কোনো মেয়ের দিকে তাকায় না। ঝিলিক ভাবনার মাঝেই তিতলির হুঁশ ফিরে এলো। নিজের অবস্থান বুঝতে পেরে মেয়েটা তখনই উঠে দাঁড়ালো। নিজের কাজে লজ্জায় মেয়েটা আর সেখানে দাঁড়াতে পারল না, দৌড়ে চলে গেল ছাদ থেকে। সেদিন রাতে একটু ঘুম চোখে ধরা দিল না সপ্তদশীর। চোখ বন্ধ করলেই শুধু ভেসে উঠছে ছাদের সেই দৃশ্যটা। সে ওই গম্ভীর লোকের উপরে পড়েছিল ভাবতেই মেয়েটার মুখখানা লজ্জায় লাল নীল হয়ে যায়। সকাল 6:30 উঠে গেল তিতলি, চলে যাবে বাড়ি। এই বাড়ি আর এক মুহূর্তও না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতেই চোখে পড়ল তার পায়ে নূপুর একটা নেই। সপ্তদশীর মুখটা অন্ধকারে ঢেকে গেল। তার পছন্দের নূপুর হঠাৎ পা থেকে উদাও হয়ে গেল। তিতলি ভাবল হয়তো ছাদে পড়ে আছে, তাই আর এক মুহূর্তও না দাঁড়িয়ে চলে গেল ছাদের উদ্দেশ্যে। কিন্তু ছাদে গিয়ে দেখল দরজায় তালা দেওয়া। ভোরে ভোরে উঠে চুরি করে পালাতে যাচ্ছেন নাকি? সহসা পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরল তিতলি। দেখল স্বয়ং ফারাজ খান দাঁড়িয়ে আছেন, পরনে ছাই রঙা স্যান্ডো গেঞ্জির সাথে কালো ট্রাউজার। দেখতে মনে হবে এক্সারসাইজ করবেন। তিতলির লজ্জা এখন কই গেল? রাতে কি সে লজ্জা মেয়েটার ঘুমাতে পারছিল না। আর এখন কই এত লজ্জা? সেও পাল্টা জবাব দিতে শুরু করলো, চুরি করতে আসেনি, আমার নূপুর চুরি হয়ে গেছে। কি জানি আমার শখের নূপুরগুলো কে চুরি করেছে। ও শব্দ কম, নিরেট কণ্ঠ। তিতলি থামল না, মুখখানায় দুষ্টু হাসি ফুটিয়ে ফের বলল, রাতে আমি সত্যি হোঁচট খাইনি, আমি ইচ্ছে করেই আপনাকে ফেলে দিয়েছি। কেমন লেগেছে? একদম ঠিক করেছি না? আপনি শাস্তি দিতে চেয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। আগে সাবানে ছিলাম, কিন্তু সঙ্গদোষে লোহা ভাসে, তাই আমি এখন রিনা খান।